आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10 এর জীবন বিজ্ঞান ও পরিবেশ, কোষ বিভাজন ও কোষচক্র। কোষ বিভাজন ও কোষচক্রে গত ক্লাসে আমরা ক্রোমোজোম সম্বন্ধে বিশদভাবে আলোচনা করেছি এবং ফার্স্ট সাবমেটিভ এভালুয়েশনের একটি সম্ভাব্য সাজেশন তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের আলোচ্য বিষয় বা আলোচনা করব আমি জিন। জিন কাকে বলে, জিনের গঠন এবং জিনের বৈশিষ্ট্য, আর কি না কোষ বিভাজনের সংজ্ঞা, কোষ বিভাজনের সংজ্ঞা, আর কি কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু, আর কি না কোষ বিভাজনের তাৎপর্য, কোষ বিভাজনের তাৎপর্য। দেখো, আমার ভিডিওগুলি যদি স্কিপ না করে একটানা দেখতে থাকো, অবশ্যই তোমরা একটু অনুধাবন করতে পারবে এবং ক্লাসের জীবনবিজ্ঞান বইটি অবশ্যই হাতের কাছে রাখবে। তাহলে প্রথমেই আমাদের বিষয়টি কী আছে দেখো, জিন। তাহলে জিন কাকে বলবো আমরা, জিনের সংজ্ঞাটা জেনে নিয়ে এসো। জিন, জিনের সংজ্ঞা থেকে আমরা পাই জিন হলো জিন বস্তু, জিন হলো জিন বস্তু অর্থাৎ ডিএনএ বা আরএনএ এর এমন অংশ যা বংশগতির গঠনগত একক হিসেবে একটি কোনো আরএনএ উৎপাদনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে, জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে বুঝতে পারলে তোমরা যে জিন কাকে বলে। এবার দেখো, জিনের যদি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, জিনের বৈশিষ্ট্য তাহলে জিনের বৈশিষ্ট্যতে আমরা কি কি পাব? জিন ক্রোমোজোমে অবস্থিত, জিন ক্রোমোজোমে অবস্থিত। দুয়ে জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক।
তিনে জিন ক্রোমোজোমের উপর রৈখিক সজ্জায় অবস্থান করে। রৈখিক সজ্জায় অবস্থান করে। 4 একটি ক্রোমোজোমের উপর অসংখ্য জিন থাকতে পারে। একটি ক্রোমোজোমের উপর অসংখ্য জিন থাকতে পারে। কিন্তু প্রত্যেকটি জিনের স্থান নির্দিষ্ট যাকে লোকাস বলা হয়, বলে। তাহলে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলা হয়। এবার 5 যদি আমরা দেখি, জিন, প্রোটিন ও আরএনএ উৎপাদনের মাধ্যমে তার প্রকাশ ঘটায়। তারপরে যদি আমরা আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করি, জিন মূলত ডিএনএ দিয়ে গঠিত। দেখো, জিন মূলত ডিএনএ দিয়ে গঠিত, কিন্তু কতিপয় ভাইরাসের জিন আরএনএ দ্বারা গঠিত। তারপরে দেখো, জিনের পরিব্যক্তির ক্ষমতা আছে। তাহলে জিনের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম। এবার যদি আমরা জিনের গঠন লক্ষ্য করি, দেখো, তাহলে জিনের গঠন দেখো, ডিএনএর যে অংশ একটি এমআরএনএ তৈরি করে তা রৈখিক সজ্জায় কতকগুলি নিউক্লিওটাইডের
শৃঙ্খল বিশেষ। শৃঙ্খল বিশেষ। একটি নিউক্লিওটাইড একটি নাইট্রোজেন বেস ডিঅক্সিরাইবোজ সুগার ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। আবার দেখো নাইট্রোজেন বেসগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এবার দেখো কোষ বিভাজন সংজ্ঞা। আমাদের জিনের সম্বন্ধে আমরা আলোচনা করলাম। যে প্রক্রিয়া একটি জনিত্রী কোষ থেকে, দেখো একটি কোষ থেকে 2 বা ততোধিক কোষ যখন উৎপন্ন হবে বিভাজনের মাধ্যমে, তখন তাকে বলবো আমরা কোষ বিভাজন। তার কোষ বিভাজন সংজ্ঞাটি যদি আমরা এক কথায় লিখতে যাই বা একটি বাক্যে সম্পূর্ণ করতে চাই, তাহলে কি বলবো আমরা? না, যে প্রক্রিয়ায় একটি জনিত্রী বা মাতৃকোষ একটি জনিত্রী কোষ থেকে দুই বা ততোধিক কোষ উৎপন্ন হয়, তাকে কোষ বিভাজন বলে। দেখো কোষ বিভাজন কেন হয় সে সম্বন্ধে আমরা এবার আলোচনা করব। তাহলে এটা কোষ বিভাজনের সংজ্ঞা পেলাম আমরা। এবার দেখো কোষ বিভাজনের অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলি। এবার আমাদের আলোচ্য বিষয় কি না, দেখো জিন আলোচনা করলাম, কোষ বিভাজনের সংজ্ঞা, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু। এবার দেখো কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলি হলো একে হচ্ছে নিউক্লিয়াস, দুইয়ে হলো সেন্ট্রোজোম, তিনে হলো মাইক্রোটিবিউলস, চারে হলো রাইবোজোম, 5 মাইটোকন্ড্রিয়া, 6
গলগি বডি, গলগি বডি বা গলগি বস্তু। তাহলে দেখো এই 6টি কোষীয় অঙ্গাণু আমাদের কোষ বিভাজনে অংশগ্রহণ করে। তার 6টি কোষীয় অঙ্গাণুর মধ্যে প্রথমে আছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষ বিভাজনে কিভাবে অংশগ্রহণ করে? না দেখো, নিউক্লিয়াস কোষ বিভাজনে নিউক্লিয়াস ক্রোমোজোম মধ্যস্থ জিন বা ডিএনএ ধারণ করে। তাহলে নিউক্লিয়াস ক্রোমোজোম মধ্যস্থ জিন বা ডিএনএ ধারণ করে। জিন বা ডিএনএ ধারণ করে। তারপর দেখো কোষ বিভাজনের ইন্টারফেজের সংশ্লেষ দশায় ডিএনএর প্রতিলিপি গঠন করে। অর্থাৎ ডিএনএ দ্বিগুণ হয়ে যায়। পরে মাইটোটিক বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে নিউক্লিয়াস বিভাজিত হয়। সেন্ট্রোজোম দেখো, এটি মূলত প্রাণীকোষে থাকে। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি নিউক্লিয়াসের দুটি বিপরীত মেরুতে অবস্থান করে। সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মি
অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটে। যা ক্রোমোজোম বিভাজনের সময় বেমতন্তু গঠন করে যা ক্রোমোজোমের চলন নিয়ন্ত্রণ করে। এবার দেখো মাইক্রোটিবিউলস। তিনে আছে কি? তিনে আছে মাইক্রোটিবিউলস। দেখো মূলত উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম না থাকার জন্য মাইক্রোটিবিউলস আছে। তাহলে মূলত উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে মাইক্রোটিবিউলস মুখ্য ভূমিকা নেয়। তারপরে দেখো রাইবোজোম। চারে কি আছে না রাইবোজোম। রাইবোজোম কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করে। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া। দেখো শক্তি ছাড়া কোনো কাজ সম্ভব নয়, তাই না? মাইটোকন্ড্রিয়া। তাহলে শক্তি ছাড়া কোনো কাজ যেহেতু সম্ভব নয়, তাহলে কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়া শক্তির যোগান দেয়। কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়া শক্তির যোগান দেয়। তারপরে দেখো গলগি বডি। 6 আছে কি গলগি বডি। উদ্ভিদ কোষ বিভাজনের অ্যানাফেজ দশার শেষে
দশার শেষে গলগি বডি ও এর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ভেসিকলগুলি একত্রিত হয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে। তার দেখো আমরা কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলো সম্বন্ধে জানলাম এবং কোনটি কি কাজ করে সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম। দেখ কোষ বিভাজনের তাৎপর্য, তাহলে তাৎপর্য যদি দেখি একে দেখতে পাবো আমরা বৃদ্ধি, দুয়ে প্রজনন, তিনে ক্ষয়পূরণ। তাহলে একে যদি দেখি আমরা বৃদ্ধি, দেখো যে কোনো জীবের উৎপত্তি কিন্তু একটি কোষ থেকেই শুরু হয়। একটি কোষ থেকে একাধিক কোষ থেকে লক্ষ লক্ষ কোষ থেকে কোটি কোটি কোষ। যখন আমরা প্রথম মাতৃগর্ভে আসি, বাবার অর্ধেক এবং মার অর্ধেক দিয়ে আমরা জাইগোট থেকে পরিস্ফুরণের মাধ্যমে ভ্রূণে পরিণত হয়, ভ্রূণ থেকে কালক্রমে কোষ বিভাজনের মাধ্যমে একটি শিশুতে রূপান্তরিত হয়। শিশু থেকে পরবর্তীকালে আমাদের কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে আমাদের দেহের আকৃতি বাড়ে। প্রত্যেক জীবদেহের একটা রীতি বা নীতি, এইভাবে জীবদের বৃদ্ধি ঘটে। তাহলে দেখো আমরা কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। তাহলে বৃদ্ধিতে কি বলবো না, কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। কোষ বিভাজনের সংখ্যার যা জীবদের সামগ্রিক বৃদ্ধি ঘটায়, যা জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট থেকে বহুকোষী ভ্রূণে পরিণত হয়। দুয়ে প্রজনন, কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। যা উন্নত জীবে
যৌন জননে সাহায্য করে, যৌন জননে সাহায্য করে। অঙ্গজ জননে, অঙ্গজ জননে জীবের সংখ্যা বৃদ্ধিতে জীবের সংখ্যা বৃদ্ধিতে এর গুরুত্ব অপরিসীম, এর গুরুত্ব অপরিসীম। তারপরে 3 কি আছে না, দেখো ক্ষয়পূরণ। আমাদের শরীরের দেখো, আমরা জামা কাপড় পরছি, জুতো পরছি, তাহলে জুতো ছিঁড়ে যাচ্ছে, জামা কাপড়ও ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমাদের শরীরটা কি ছিঁড়ছে না? শরীরটা ছিঁড়ছে। জুতো জামা কাপড় জড় পদার্থ বলে তাদের ক্ষয়পূরণ হয় না, কিন্তু আমাদের পা জুতোর সঙ্গে ঘর্ষণে ক্ষয়ে যাচ্ছে, শরীরের জামা কাপড়ের ঘর্ষণের মাধ্যমে শরীরও ক্ষয়ে যাচ্ছে, কিন্তু আমরা সজীব বলে কোষ বিভাজনের মাধ্যমে সেই ক্ষয়গুলো আমরা পূরণ করছি। যেমন ধরো তুমি একটি কাটারে নিয়ে কোথাও চলে যাচ্ছ, যেতে যেতে একটি উদ্ভিদের গায়ে কোপ দিয়ে চলে গেলে কিছুদিন পরে দেখবে সেই ক্ষতস্থানটি উদ্ভিদ নিজে থেকে পূরণ করে ফেলেছে। কিসের মাধ্যমে পূরণ করেছে? না, ওই কোষ বিভাজনের মাধ্যমে তার ওই ক্ষতস্থানটি পূরণ করেছে। আমাদের শরীরে কোথাও দেখো ঘা তৈরি হলে বা কেটে গেলে, চড়ে গেলে, সেখানেও কিছুদিনের মধ্যে সেটা ক্ষয়পূরণ হয়ে যায়। তাহলে এই কোষ বিভাজনের মাধ্যমে এই ক্ষয়পূরণগুলি ঘটে। তাহলে দেখো আমরা কি বলতে পারি এখান থেকে, না ক্ষয়পূরণ জীবদেহে ক্ষতস্থান নিরাময় ও কলা বা অঙ্গের পুনরুৎপত্তিতে একটি আবশ্যক পদ্ধতি। তাহলে জীবদেহে ক্ষতস্থান নিরাময় ও কলা বা অঙ্গের পুনরুৎপত্তিতে কোষ বিভাজন আবশ্যক, কোষ বিভাজন আবশ্যক। যেমন দেখো উদাহরণ যদি আমরা দেই, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে টিকটিকির লেজ বিচ্ছিন্ন হওয়ার পর নতুন লেজ তৈরি হয়। তাহলে টিকটিকির লেজ বিচ্ছিন্ন হওয়ার পরে নতুন লেজ তৈরি হয়, নতুন লেজ তৈরি হয়। দেখো আজ তাহলে এই পর্যন্ত থাকলো। এর পরবর্তী ক্লাসে আমরা কোষ বিভাজনের প্রকারভেদ এবং কোষ বিভাজন নিয়েই আলোচনা করব।